এক সময় দেবীপুর নামে এক গ্রাম ছিল। সেখানে রঘু নামে এক দরিদ্র মজুর তার সন্তানকে নিয়ে থাকতো। তার স্ত্রীর নাম ছিল মঙ্গলা আর ছেলের নাম রাজু। একমাত্র পুত্র হওয়ায় সে তার ছেলেকে খুব স্নেহের সাথে বড় করছিল। রঘু তার একটা চোখে দেখতে পেত না, সেই কারণে তাকে বিকৃত দেখতে লাগতো। তাই অন্য বাচ্চারা রাজুর সঙ্গে খেলতে চাইতো না। সেজন্য রাজু তার বাবার প্রতি খুব রাগ করত। এই, একদম এখানে খেলবে না। যদি এখানে আবার খেলো তাহলে আমি তোমাদের পা ভেঙে দেবো। যাও, এখান থেকে চলে যাও বলে দিচ্ছি। কি হলো, দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি চলে যাও। কি গো বাবা, আমরা বন্ধুরা সবাই একসাথে খেলছি, তুমি আমাদের খেলতে দিচ্ছ না। এই জন্যই আমি তোমাকে পছন্দ করি না। না সোনা, এভাবে খেলা উচিত নয়। এটা ভয়ঙ্কর খেলা, তাই তুমি খেলো না। আমি তোমার পছন্দের আলুর তরকারি বানিয়েছি। এইসব না খেলে আমার সঙ্গে চলো, খাবে। না, আমি পরে খাবো মা, আমার এখন খিদে পায়নি। এসব কি মা, আমার সব বন্ধুরা বাবার জন্য আমার সাথে সম্পর্ক রাখে না। আমি কোনোদিনও বাবার মুখ দেখতে চাই না মা। অনেক হয়েছে, এবারে খাবে, তারপরে ঘুমিয়ে পড়বে। কাল তো স্কুলেও যেতে হবে। রাজু রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। তারপর রঘু ফিরে এলো। সে 1 টাকা রাজুর ভাঁড়ে ফেলে দিল। আচ্ছা, এতদিনে কত টাকা জমলো গো? 1000 টাকা হবে? না, 1000 নয়, 2000 টাকা হয়ে গেছে। তাহলে তো আর 800 টাকা লাগবে। তুমি তোমার অপারেশনটা এবার করাতে পারবে। তুমি যেটা বলছো সেটা ঠিকই, কিন্তু আমি এই টাকাটা আমার জন্য জমাচ্ছি না। এটা আমাদের ছেলের জন্য। ওকে ভালো করে পড়াশোনা করে ডাক্তার হতে হবে, তো তারপর ও আমার চোখের অপারেশন করবে। সে হতে অনেক দেরি। একটা চোখ না থাকা সত্ত্বেও তুমি তো স্বপ্ন দেখা বন্ধ করোনি। আগে তুমি তোমার চোখটা ঠিক করো, তারপরে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আর তুমি যদি ভালো থাকো, আমরাও ভালো থাকবো। একটা চোখে তো আমি দেখতে পাই না। এটা তো একটা হাত বা পা নয়, যেটা অকেজো হয়ে গেছে বলে আমার কাজ করা বন্ধ হয়ে গেছে। জীবন যেভাবে চলছে সেভাবে চলতে দাও। এই টাকাটা আমরা আমাদের ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য খরচ করব। তোমার এই চোখটার জন্যই তোমার ছেলে তোমাকে পছন্দ করে না। দিনে দিনে তোমার থেকে তো ও আরো দূরে সরে যাচ্ছে। ও এখনো ছোট বাচ্চা, ও আর এখন কি বোঝে বলো? কাল যখন আমাদের বয়স হয়ে যাবে, দেখবে ও আমাদের যত্ন করবে, আমাদের খেয়াল রাখবে। ও অনেক রাত হয়ে গেল, চলো কি ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। পরের দিন যখন সকাল হলো, এই নাও রাজু, তোমার টিফিনটা নিয়ে যাও। নিতে ভুলো না। আর একা কিন্তু যাবে না, বাবা বলেছে তোমার সঙ্গে বাবা যাবে। ও না, বাবা আসার আগে আমাকে বেরিয়ে যেতে হবে, তাহলেই আমি আমার বন্ধুদের সাথে যেতে পারবো। তাড়াহুড়ো করতে গিয়ে টিফিন ভুলে সে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। দেখলে, বারবার বলা সত্ত্বেও টিফিন নিতে ভুলে গেল। এই নাও তোমার ছেলের টিফিন, ও না নিয়েই চলে গেছে। তুমি দিয়ে এসো তো। আমি স্কুল যাই, সেটাও পছন্দ করে না। তুমি কেন ওকে গিয়ে দিয়ে আসছো না? আমি এবার কাজে যাই। আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। ওর স্কুল তো তোমার কাজে যাওয়ার রাস্তাতেই পড়বে। এটা নিয়ে ওকে দিয়ে দাও। রঘু টিফিন বক্স নিয়ে স্কুলের দিকে এগোলো। বলছি যে আমার ছেলেকে কিছুক্ষণের জন্য একটু ডেকে দেবে। আজ আসলে ও টিফিন না নিয়েই না স্কুলে চলে এসেছে। আচ্ছা আপা, আপনি এখানে দাঁড়ান, আমি ওকে পাঠাচ্ছি। রাজু টিফিন নিতে বেরিয়ে এলো। কতবার আমি তোমাকে বলেছি তুমি আমার স্কুলের কাছে আসবে না। যদি ওরা জেনে যে আমি তোমার ছেলে, ওরা আমাকে ঘৃণা করবে। আর কোনোদিনও তুমি আমার স্কুলের সামনে আসবে না। যদি তুমি পরের বার আবার খাবার আনো, আমি কিন্তু আর কিচ্ছু খাবো না, বলে দিলাম তোমায়। আচ্ছা সোনা, এবার এটা নিয়ে নাও। আমি আর কোনোদিনও এখানে আসবো না, আমি তোমাকে কথা দিচ্ছি সোনা। রাজু দুর্ব্যবহার করে টিফিনটা নিয়ে ভেতরে চলে গেল। এতবার ওকে বললাম আমি যাব না, ও আমার কথাই শুনলো না। আমার ছেলেটা কষ্ট পেল, আমার ভীষণ খারাপ লাগছে। আমি হয়তো টিফিনটা না নিয়ে এলেই ভালো হতো, শুধু শুধু ওর মনে কষ্ট দিলাম। এই ভেবে রঘু কাজে চলে গেল। আরে রঘু, আমি শুনলাম তোমার ছেলে শহরে পড়াশোনা করছে। ও কি পড়ছে সেখানে? হ্যাঁ স্যার, ও শহরে পড়াশোনা করছে। আমার ছেলে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। ও কোথায় থাকছে এখন? তুমি কি ওকে হোস্টেলে দিয়ে দিয়েছো নাকি? না, আসলে 4 জন বন্ধু একসঙ্গে থাকে। ওরা ও হোস্টেলে থাকতেই চায় না, তাই ও আলাদা ঘর ভাড়া নিয়ে থাকে ওখানে। যদি ও হোস্টেলে থাকতো তোমার একটু টাকা বাঁচতো। আলাদা থাকার ফলে খরচও বেশি হয়। আর তোমার যা আয় সেটা কি ওর জন্য যথেষ্ট হয়? কি আর করব স্যার, ও ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আমরা যা করছি সবই তো ওর ভবিষ্যতের জন্যই। আচ্ছা ঠিক আছে, তোমার কিন্তু এখানে রোজগার খুব কম। তুমি যদি চাও তাহলে আমার সাথে শহরে যেতে পারো, বুঝলে? তোমার মতন একজন বিশ্বাসী লোক যদি আমার গোডাউনে থাকে তাহলে তো ভালোই হয়। আমি তোমার জন্য সেখানে থাকার ব্যবস্থাও করে দেবো।
এরপর বাকিটা তুমি ভেবে দেখো। আমি আমার স্ত্রীর সাথে এই বিষয়ে অবশ্যই কথা বলবো স্যার। তারপর রঘু তার স্ত্রীকে সম্পূর্ণ ঘটনাটা বলল। আচ্ছা, আমরা যাব। যদি সেখানে গিয়ে আমরা 1 টাকাও বেশি আয় করতে পারি, তাতে তো আমাদেরই সাহায্য হবে। আর ভালো বিষয় হলো আমাদের ছেলেও তো ওখানে আছে। আমি তো ভাবছিলাম তুমি যেতে রাজি হবে কিনা। তুমি যখন রাজি হয়েই গেছো তখন আমারও শহরে যেতে আপত্তি নেই। তাহলে আমি রাজেশ বাবুকে জানিয়ে দিই যে আমরা 2 দিনের মধ্যেই আসছি ওখানে। সেই মতো তারা শহরে গিয়ে রাজেশ বাবুর কাজে যোগ দিল। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর আমরা এখানে ভালোই রান্না বান্না করে খাচ্ছি, কিন্তু আমাদের ছেলেটা সবকিছু একা একা করছে। কে জানে সময় খাওয়া দাওয়া করছে কিনা, ওর পছন্দ মতো খাবার কি আদৌ পাচ্ছেও। হ্যাঁ, কে জানে সময়ে খাওয়া দাওয়া করছে কিনা। চলো একটা কাজ করি, ও যদি আমাদের সঙ্গে থাকে তাহলে তো আরো ভালো হবে। এমনিতেও হোস্টেলে বন্ধুদের সাথে থাকছে, খরচও তো বেশি হচ্ছে। ওকে আমাদের সঙ্গে থাকতে বলি, সেটা ভালো হবে। তারপর রঘু রাজুর কাছে গেল তাকে ফিরিয়ে আনতে। বলছি যে এখানে কি বাসু থাকে? 4 জন ছেলে এখানে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, এই বাড়িতেই কি তারা থাকে? যদিও ভেতরে থাকে, ওকে দয়া করে একটু ডেকে দেবেন। এখানে বাসু নামে তো কেউ থাকে না, কিন্তু এটাই সেই বাড়ি যেখানে 4 জন ছেলে থাকে। ওরা বেশিরভাগ সময় ছাদেই থাকে। আমি গিয়ে ওদেরকে ডেকে আনছি। তিনি ওপরে গিয়ে রাজুকে ডাকলেন আর বললেন তার বাবা এসেছে। তুমি এখানে কেন এসেছো? তুমি কি করে জানলে আমি এখানেই থাকি? তুমি তো জানো তোমার এইভাবে আসা আমার পছন্দ নয়। আমি না চাইলেও তুমি আমার পিছু করে ছাড়বে না, তাই না? সেটা ঠিক নয় বাবা। আসলে ব্যাপারটা হচ্ছে আমি এখানেই কাছে কাজ পেয়েছি। 2 দিন হয়ে গেছে আমরা এখানে এসেছি। তোমার মা আর আমি এখন এখানেই থাকি। যে থাকার জায়গাটা দিয়েছে সেটা বেশ বড়। এইভাবে থাকার চেয়ে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো, এটাই বলার জন্য আমি এখানে এসেছিলাম। যাই হোক, তোমার ইচ্ছে অনুসারে আমি এই গেট থেকেই তোমায় ডাকবো। ঠিক আছে, তোমরা কোথায় থাকছো? আমি কিন্তু এখন যেতে পারবো না, মনে থাকে জানো, কিন্তু রবিবার যাব। তুমি এখন যাও। রঘু ওকে তাদের ঠিকানাটা জানিয়ে সেখান থেকে চলে গেল। আরে বাসু, যিনি এসেছিলেন তিনি তোমার বাবা নাকি? আরে না না, আমার বাড়ির কাজের লোক। বাবার কিছু বলার ছিল তাই ওকে পাঠিয়েছে। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছিলাম, এটা কাজের লোকই। ওই লোকটার একটা চোখ দেখেছো? ভীষণ ভয়ঙ্কর লাগছিল ওকে দেখতে কিন্তু। হ্যাঁ, সেই জন্যই তো আমি ওকে একদম পছন্দ করি না। কি বলছো কি বাসু? আমি শুনলাম যে ওয়াচম্যান এসে বললো তোমার বাবা এসেছেন, আর এখন তুমি তাকে তোমার কাজের লোক বলছো। তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি সব শুনেছো? তোমার তো সাপের মতো কান বন্ধু। হ্যাঁ, তুমি তো সবটাই শুনেছো। তাহলে আমি কি করব বলো? আমার বাবার একটা চোখ রয়েছে, আর সেই চোখটা এত ভয়ঙ্কর দেখতে লাগে কি বলবো। যদি সবাই এটা জানতে পেরে যায় আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তোমার লজ্জা করে না? হ্যাঁ, উনি তোমাকে পড়াশোনা করানোর জন্য সারাটা দিন কঠোর পরিশ্রম করে চলেছেন। যখন মাস শেষ হয় তখন তো তোমার খরচা আর ফিজের জন্য ওনার থেকেই টাকা নাও তুমি। ছি, আমি জানি না তোমাকে আমার কি বলা উচিত। তুমি পড়াশোনায় ভালো বলে আমি তোমাকে খুব সম্মান করতাম। এখন থেকে তুমি আর আমার বন্ধু নাও। ঠিক আছে রে বাবা, বেশি কথা বলো না, ব্যাপারটা ভুলে যাও। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এসব কথোপকথনের পরে পরের দিন রাজু তার বাবা মা যেখানে থাকে সেখানে পৌঁছলো। তোমাকে 1000বার বললো তুমি আমার কোনো কথাই শোনো না বাবা। দেখো, এবার তোমার জন্য আমি আমার বন্ধুদের কাছে মান সম্মান খতে বসেছি। তারা আমাকে নিয়ে মজা করছে আর বলছে তোর বাবা অন্ধ, আর কোনোদিনও তুমি আমার কাছে আসবে না। এসব কি হচ্ছে রাজু? আমরা তোমাকে ডেকেছি এখানে থাকার জন্য। আমাদের মনে হয়েছে তুমি যদি ওখানে আলাদা থাকো তাতে খরচ বেশি, আর সেটা কমানোর জন্যই ডেকেছি। হ্যাঁ, আমি এসেছি এখন। তোমাদের আমাকে দেখা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। আর কোনোদিন তুমি বাবাকে পাঠাবে না। তোমার এই দুর্ব্যবহারে আমরা কতটা কষ্ট পাচ্ছি সেটা না দেখে তুমি বলছো তুমি আমাদের সঙ্গে কোনোভাবেই থাকতে চাও না? তুমি তোমার বাবার সাথে আগেও খারাপ ব্যবহার করেছো। উনি প্রতিদিন তোমার কথা ভাবেন, তাই আমি তোমার বাবাকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমি এখানে এসে থাকতে পারবো না মা। এটা আমার কলেজ থেকে অনেক দূরে, বুঝলে? রোজ রোজ অত দূরে যাওয়া আমার কাছে খুব কষ্টের। আর মাত্র 1টা বছর বাকি, আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। তোমরা চাইলে প্রতি রবিবার আমি যাতায়াত করতে পারি। সে তার বাবা মায়ের সাথে থাকতে চায় না সেটা জানিয়ে চলে গেল। 1 বছর পর তার পড়াশোনা শেষ হলো এবং মুম্বাইতে একটা ভালো চাকরি পেয়ে সেখানে চলে গেল। 5 বছর হয়ে গেল ছেলেটা চাকরি করছে, কিন্তু আজ পর্যন্ত একটা চিঠিও লিখলো না। আর চাকরি পাওয়ার পর থেকে এখানে কোনোদিনও আসেও নি। জানি না কেমন আছে, কোথায় আছে। কতদিন হয়ে গেল ওকে দেখি না বলো তো। আমরা যে গিয়ে দেখে আসবো সেটাও তো কোনোভাবে সম্ভব হবে না, কারণ আমরা তো ও কোথায় থাকে সেটা জানি না। তবে ও যেখানেই আছে ভালো আছে, তুমি একদম চিন্তা করো না। আমি তো ভাবছি আমাদের কারোর কিছু হয়ে গেলে বা অসুস্থ হলে ও যে কি করে খবর পাবে কে জানে। না না, এরকম কিছুই হবে না। তুমি একটু ধৈর্য ধরো, ও নিশ্চয়ই আসবে। তুমি দেখো,
একদিন রঘু কাজ থেকে ফিরে এসে দেখলো রাজুর বন্ধু সুরেশ তার সাথে দেখা করতে এসেছে। আপনি কি আমাদের বাসুর বাবা বলুন তো? আরে হ্যাঁ, তুমি কি আমাদের ছেলে বাসুকে চেনো? যখন আমরা পড়াশোনা করছিলাম তখন আমরা 4 জন বন্ধু একসঙ্গেই থাকতাম। আপনি একদিন ওখানে গেছিলেন, সেদিন আপনাকে দেখেছিলাম আমি। আচ্ছা, এখন বাসু কেমন আছে? আমি তো জানি না বাবা, 5 বছর হয়ে গেছে আমাদের দেখা হয়নি। ও চাকরি পেয়েছে বলে বম্বে চলে যায়, তারপর থেকে ও আর এখানে আসেনি, একটা চিঠিও পাঠায়নি এতদিনে। কি বলছেন কি? 3 বছর হয়ে গেছে ও বম্বে থেকে ফিরে গেছে? ও বিয়ে করেছে তো, ওর একটা 3 বছরের বাচ্চাও আছে ওর সাথে, এখনো এই শহরেই থাকে। আপনারা জানেন না ও এই শহরে থাকে? বিয়ে করেছে ও? আমরা তো কিছুই জানি না। তার মানে ও আপনাদের কিছুই বলেনি? ও একটু বদলায়নি দেখছি। চলুন আমি আপনাকে ওর বাড়িটা দেখাচ্ছি। তারপর সুরেশ রাজুর বাড়িটা দেখিয়ে চলে গেল। রঘু প্রচন্ড হতাশ হয়ে বাড়ি ফিরে তার স্ত্রীকে সবটা জানালো। দেখো মঙ্গলা, ও এই শহরেই থাকে আর একবারও আমাদের সাথে দেখাও করতে আসে না। আমরা সবসময় একটাই চিন্তা করি যে ও কেমন আছে, কি করছে, ভালো আছে কিনা। আমরা কি করে জানবো বাস্তবে কি ঘটেছিল? তুমি যাও, গিয়ে বরং আমাদের বৌমাকে নিয়ে এসো। আর আমাদের নাতনিও তো হয়েছে, আমাদের দেখে খুশি হবে। তুমি যাও। আমি তো যেতে চাই, কিন্তু ও আমাকে দেখলেই তো রেগে যাবে। কি করে মুখ দেখাবো? আমি জানি না কেন ও আমাকে দেখলেই এতটা রেগে যায়। ও যদি জিজ্ঞেস করে আমি কেন এসেছি, আমি কোনো উত্তর দিতে পারবো না। একবার আমার কথা শোনো, আর এবার তুমি যাও, তাহলে তুমি সবটা জানতে পারবে। তখন তো ছোট ছিল, ভালো মন্দ জ্ঞান ছিল না। এখন তো ও বড় হয়ে গেছে, ওর বিয়েও হয়ে গেছে, নিশ্চয়ই ও বদলে গেছে। তুমি আমার কথায় একবার রাজি হয়ে যাও, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বলছি যাও। ঠিক আছে মঙ্গলা, আমি এই শেষবার তোমার কথা শুনে যাচ্ছি, কিন্তু যদি আমি আবার অপমানিত হই আমি কিন্তু আর কোনোদিনও যাব না। রঘু তার স্ত্রীর সাথে ঝগড়া না করে রাজুর বাড়িতে চলে গেল। রাজুর মেয়ে রঘুকে দেখে ভয় পেয়ে গেল। আর তারপর কি হয়েছে? হ্যাঁ, এত জোরে চেঁচালে কেন? কি হয়েছে আমার সোনা? দেখো, একটা রাক্ষস এসেছে, ওকে দেখে আমি ভয় পেয়ে গেছি। তুমি বলো না ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে। যাও যাও। আচ্ছা মা, তুমি ভেতরে যাও, আমি রাক্ষসটাকে তাড়িয়ে এক্ষুনি আসছি। যাও মা। রাজু তার মেয়েকে ঘরে পাঠাবার পর তার বাবা রঘুর কাছে এলো। কেমন আছো তুমি বাসু? অনেক বছর পর তোমাকে আবার দেখলাম। তোমার মা তোমাকে দেখতে চাইছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? ঠিক কোনো না কোনো ভাবে তুমি জানতে পেরেছো আমি কোথায় থাকি, আর মুখ তুলে তুমি আমার বাড়িতে চলে আসো। আমি যতই চেষ্টা করি তোমার থেকে পালাতে পারি না। দেখো কতটা ভয়ঙ্কর দেখতে তুমি, যে একটা বাচ্চাও ভয় পেয়ে গেল যখন আমি বলেছি তুমি আমার কাছে আসবে না। তখন সেটা কেন বুঝতে চাইছো না? মাকে বলে দিও যেন আর কোনোদিনও তোমাকে আমার বাড়িতে না পাঠায়, চলে যাও। লজ্জায় সে বাড়ি ফিরে এলো এবং তার স্ত্রীকে এসে সবটা জানালো। আমার কথা না শুনে তুমি আমাকে ওখানে পাঠালে, এবার দেখো আমার জন্য ওর কতটা খারাপ লাগছে। তুমি যদি ওকে দেখতে চাও এবার তুমি নিজেই যাবে। কিন্তু তুমি অনেক অপমান সহ্য করেছো, আর তোমার ওখানে যেতে হবে না। ওর যদি আসার হয় ও আসবে, আর যদি না আসার হয় তাহলে আসতে হবে না। কিছুদিন পর রাজু তার বন্ধু সুরেশের কাছে গেল। কি ব্যাপার বাসু, এতদিন পর তুমি হঠাৎ এখানে আমার কাছে? কিছু না, আসলে অনেকদিন হয়ে গেছে তাই দেখতে এলাম। তুমি কেমন আছো, আর বলো কেমন আছো তুমি, আর বাকি সব কেমন চলছে? ভালো লাগলো যে তুমি আমাকে দেখতে এলে। তুমি কি তোমার মা বাবাকে দেখতে গেছিলে? যদি তোমার বাবার তোমাকে দেখতে ইচ্ছে হয় এই ভেবে আমি তোমার বাড়িটা ওনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওনারা তো এটাও জানতেন না যে তুমি বিবাহিত আর তোমার সন্তানও রয়েছে। তোমার কি ওনাদের সঙ্গে দেখা হয়েছে নাকি হয়নি? না, আসলে আমি বাবার সঙ্গে দেখা করতে চাই না। তুমি তো জানোই যে ছোট থেকে আমি বাবাকে পছন্দ করি না। তার মানে তুমি এখনো বদলাওনি? আমার কেন জানি না মনে হয় তুমি বদলাতেই চাও না। তোমার বাবার অন্ধত্বটাই তার একমাত্র দোষ, তাই তো? তার পাঠানো টাকা দিয়ে তুমি পড়াশোনা করেছো, তার অবদানের জন্যই তুমি একটা ভালো জায়গায় কাজ করছো। আমার খারাপ লাগে যে আমার যত্ন নেওয়ার জন্য আমার কাছে আমার বাবা মা নেই। তোমার বাবা মা আছে কিন্তু তুমি তাদের মূল্য দিচ্ছ না। এই বৃদ্ধ বয়সে ওনাদের তোমাকে প্রয়োজন। যদি তুমি আবার আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে আগে গিয়ে তোমার বাবা মার সাথে দেখা করে আসো, তারপরে এখানে এসো, না হলে মুখ দেখিও না তুমি। বন্ধুর কথায় উদ্বুদ্ধ হয়ে রাজু তার মা বাবার বাড়িতে এলো। মা, কেমন আছো তুমি? মা, আমি তোমাদের সাথে দেখা করতে এলাম। আমি ভালো আছি। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, তোমার একটা মেয়েও হয়েছে। তা তুমি একা এলে কেন? তাদের সঙ্গে নিয়ে এলে পারতে। ওদের এখানে কেন আনতে যাবো আমি মা? তুমি আমার সঙ্গে চলো।
তুমি বাবাকে বলে দাও যে আমি বাবাকে আর বিরক্ত করব না। বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না তো আমি। বাবা কি এখনো কাজ থেকে ফেরেনি? তোমার বাবাকে কোথায় পাবে? তোমার ওখান থেকে ফেরার 1 সপ্তাহের মধ্যে উনি চলে গেলেন। আমি তো তোমার বাড়ি চিনি না, তোমার কোনো বন্ধুকেও চিনি না, তাই পরবর্তী সব কাজ আমিই করেছি। তোমার বাবা তো তোমাকে শেষ দেখাটাও দেখতে পারেননি। কি বলছো মা? কি হয়েছিল? হ্যাঁ, যতদিন বাবা বেঁচে ছিল আমি ওনাকে পছন্দ করতাম না। এখন নিজের ভুল বুঝতে পেরেছি, কিন্তু উনিই নেই। তোমার বাবা একটা চোখে দেখতে পেতেন না, তাই তুমি সারা জীবন তোমার বাবাকে অপছন্দ করেছো। চোখটা খারাপ হওয়ার কারণ শুনবে? বাবার চোখ কিভাবে নষ্ট হয়ে গেছে? আমি তো জানতাম যে বাবার চোখ জন্ম থেকেই এরকম। না না, একদিন আমাদের বাড়ির সামনে সব বাচ্চারা ডাঙ্গুলি খেলছিল। যখন একজন মারতে যায় তখন সেই লাঠিটা চোখে এসে লাগে আর তোমার চোখটা নষ্ট হয়ে যায়। তখন তোমার 3 বছর বয়স। ডাক্তার বললেন যদি কেউ তোমাকে চোখ দান করেন তাহলে তুমি আবার দেখতে পাবে। আর তখন তোমার বাবা নিজের একটা চোখ তোমাকে দিয়ে দেন। আর এই বিষয়ে তুমি যাতে কোনোভাবে জানতে না পারো সেটাও উনি বলেন। তাই এতদিন ধরে আমি এই সত্যিটা তোমায় বলিনি। এই কি করলাম? কি খারাপ ব্যবহারই না আমি আমার বাবার সঙ্গে করেছি এতদিন। নিজের ভুলে অনুতপ্ত হয়ে সে তার মাকে তার বাড়িতে নিয়ে যায় এবং খুব যত্ন করে রাখে। যদি এই গল্পটা আপনাদের ভালো